আপনি আপনি যে যুক্তিটা দাঁড় করেছেন এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম কাইছে স্যার এই কথা কয়ে না ফেলেছে। না, আপনার যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে। আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে। সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম 1 তারিখে আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন। একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার, মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর হচ্ছে না, আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, বোঝা গেছে। এটা আপনি খুঁজে বের করুন, মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করুন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে। 2 বছর আগে তো সেটা বলা যেত না স্যার, আমরা তো বলছি স্যার। স্যার এই 2 বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে, এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার বলছি স্যার, একবার দুবার তো বলি। কোথায় বলেছেন আপনি, কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার স্যার আপনি দেখেন, আমি 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 ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে, গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কিছু কেউ কেউ করে নাই, কিন্তু কেউ কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই। স্যার আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার, শেখ হাসিনার আমল কোনটা লিখে নেই আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, জানতে চান? বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভব হতো, যেটা রাকলেস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন এ হাইব্রিড রিজিম। জি স্যার। যেটা ইসে আপনার প্যালগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা ছাপতে পারবে? স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, যতটুকু বলেছি। আপনি বলেন যে ফরেন অ্যাফেয়ার্স আমি লিখতে পেরেছি যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারি নাই। আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না সবই না সব ঘটনা হইতেছে। শেষ করতে দেন। আপনি যে যুক্তিটা দাঁড় করেছেন এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম। কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না আপনার যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি, খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফাইন করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। কারণ কি জানেন, আপনি আমাকে বলুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সাল, 24 সাল, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিন। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপান, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে না বলুন তো, বলুন আমাকে। রাইট স্যার, আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে। এবং শেষ করতে দিন। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর 3 আগে গণমাধ্যমের উপর মিডিয়া বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা পালন করছে।
না স্যার, বুঝতে সেটা পেরেছেন? স্যার, আপনি সেটা ডেইলি কে? স্টারের দুটা কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন, না স্যার, আমি গণমাধ্যমের স্বাধীনতা, হবে। স্যার আমি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টকে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে সে মানে শেখ হাসিনার আমি 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 এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই। আমাদের প্রশ্ন স্যার, আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার? আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই। জি স্যার। তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত, আমি কিন্তু তা বলছি না। জি স্যার। কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে, তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না? ছিল তো, তাই তো? তখন কতটা বলতে পেরেছে দেশের মধ্যে, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোনো পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই, টেলিভিশন দখল, আপনি কি তখন লিখতে পেরেছেন? আপনি পেরেছেন কিনা আমি জানি না, আপনি বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছে যে ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে, বন্দুক শেখ হাসিনার স্যার, আমার দুর্ভাগ্য যা শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না না, আমি শুরু করিনি স্যার, আমি বলতে চাইছি যে স্যার না হবে স্যার, এটা দাঁড়া শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এইটা আমি মানে এইটা আমার এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। না খালেদ, আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমলে আমরা লিখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো তো এই অবস্থা হচ্ছে, এইটাই কম্পারিজন, অ্যানালজিটা হচ্ছে এই ক্ষেত্রে কম্পারিজনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে। স্যার আমি খালি এই জায়গাটা স্যার, এইটা আমার কাছে আফসোসের মতো লাগে যখন মতিউর রহমান চৌধুরী ভাই, মতিউর রহমান চৌধুরী ভাই মানবজমিনের সম্পাদক, তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোন টেলিভিশন তাকে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্যার, ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই, কোন টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না, মানে বাংলাদেশের টেলিভিশনগুলি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের সময় শেষ, প্রোডিউসার বলতেছে সময় শেষ, এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার। না, কেউই ফেরেশতা নয়, সেটা হতেই পারে। সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কেউ যদি সমালোচনার ক্ষেত্রে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করি। আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়েছে, বিভিন্ন রকম সমস্যা তো আছে, এবং সংবাদপত্রগুলো, অকস্মাৎ গণমাধ্যমগুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই, তাই না? পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া তো আপনিও পড়েছেন, আমিও পড়ার চেষ্টা করি। তো ফলে এটা অকস্মাৎ হবে তা নয়, পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে না তার। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রফেসর আলী রিয়াজকে আমরা শুনছিলাম, সংবিধান সংস্কার এবং নানা প্রসঙ্গে তিনি কথা বলেছেন। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনেক দর্শক আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, মতামত পাঠিয়েছেন এবং আপনাকে দেখেছেন। আমরা নিশ্চয়ই আপনাকে আরো শুনবো, আরো আপনার সাথে কথা বলার সৌভাগ্য